7,35,00,000 বাংলাদেশে মোট শ্রমজীবী মানুষ আছে। বাংলাদেশের মোট ইকোনমির 50% কিন্তু কন্ট্রোল হয় এই ইনফর্মাল ইকোনমি দিয়ে। আর এই ইনফর্মাল ইকোনমিতে যুক্ত আছে আমাদের শ্রমশক্তির প্রায় 85%। তাহলে অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে তারা। শ্রমজীবী মানুষগুলোর এখন পর্যন্ত কিন্তু এরা সবাই অসংগঠিত। বাংলাদেশে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে শ্রমিকদের রক্ত ছিল না। যে ফ্যাসিস্টের পতন হলো, পরবর্তীতে সরকার আসলো, এখানে শ্রমিকের নামটা পর্যন্ত নেওয়া হয় নাই। কোনো শ্রমিক নেতা বা শ্রমজীবী মানুষগুলো কখনো রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব কখনোই তারা পায় নাই। অন্তর্বর্তীকালের সরকারের 1.5 বছরে এই কমিশন কিন্তু তার অন্তরে জায়গা পায়নি। প্রতিশ্রুতি কিছুটা থাকলেও বাস্তবায়নের জায়গাটা কিন্তু খুব ভালো কিছু আসেনি। কেন আমাদের প্রবাস গমন যে করছে যে শ্রমিকরা, তাদের এত খরচ করে বাইরে যেতে হবে? গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের এত বড় আত্মত্যাগ নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এই 2 বছর পরেও শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি কিংবা সামাজিক মর্যাদা নিশ্চিত না হওয়ার মূল অন্তরায়গুলো আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দীপ্ত টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার যাদের সাথে যারা আমার সহযাত্রী যারা আছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন। 7,35,00,000 বাংলাদেশে মোট শ্রমজীবী মানুষ আছে, এটা বিবিএসের হিসাব অনুযায়ী। আপনি দেখবেন এই আমাদের এই মানুষগুলো, এই শ্রমজীবী মানুষগুলোর এখন পর্যন্ত কিন্তু এরা সবাই অসংগঠিত। এরা মূল যে বড় সমস্যাটা হলো যে এরা শ্রমজীবী মানুষ, এরা নিজেরাই জানে যারা শ্রমজীবী মানুষ। আপনি এটা বিবিএসের হিসাব অনুযায়ী আসছে, কিন্তু এদের একটা সাংগঠনিক ফ্রেম যেটা সেটা এখন নেই। আপনি 2 বছর আগে যে গণঅভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত যে সরকারি হিসাব, সেই সরকারি হিসাব অনুযায়ী 846 জন লোক আত্মহত্যা দিয়েছে বা শহীদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় আরও 400-500 লোকের নাম সামনে চলে আসছে যারা শহীদ হয়েছে। এগুলা যাচাই বাছাই চলছে, প্রায় 1400-র মতো। এবং আপনি সবচেয়ে যেটা আশ্চর্য ব্যাপার এবং আমাদেরকে যেটা ভাবিয়ে তুলতেছে সেটা হলো 846 জনের মধ্যে 284 জন শ্রমজীবী মানুষ। এদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু বাংলাদেশের এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 5ই আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের পরে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার গঠনের যারা কারিগর ছিলেন এবং যিনি প্রধান হয়েছিলেন, উনি সগর্বে বলেছিলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররাই সরকার নিয়োগ দিয়েছে এবং তাকে নিয়োগ দিয়েছে। এখানে সবচেয়ে বড় যে শ্রেণীটা শ্রমজীবী মানুষ, অর্থাৎ শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে বা তাদের শহীদানের বিনিময়ে যে ফ্যাসিস্টের পতন হলো, পরবর্তীতে সরকার আসলো, এখানে শ্রমিকের নামটা পর্যন্ত নেওয়া হয় নাই। আর এখন যে বললেন 2 বছর, 1.5 বছর ইন্টেরিয়র গভর্নমেন্ট ছিল, নতুন সরকারের যাত্রা প্রায় 6 মাস, এখন ওনারা রাস্তা চলতেছেন। এখানে বড় যে সমস্যা হলো শ্রমজীবী মানুষের যে সমস্ত খাতগুলো আছে, যেখানে বৃহত্তর শ্রমিকগুলো ওখানে কাজগুলো করে, বাংলাদেশের এখন পর্যন্ত বড় যে খাত যেখানে মানুষ কাজ করে শ্রমজীবী মানুষগুলো, সে বড় সেক্টর হলো পরিবহন সেক্টর, এরপরে হলো আপনার গার্মেন্টস সেক্টর, এরপরে আরও অন্যান্য সেক্টরগুলো আছে। আপনি দেখেন এই পরিবহন সেক্টর এবং গার্মেন্টস সেক্টর নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি, বাট এর বাইরে আপনি ধরে নেন 80 লক্ষ আছে পরিবহন শ্রমিক, ধরে নেন 40 লক্ষ আছে গার্মেন্টস শ্রমিক, তাহলে এখানে প্রায় 1,20,00,000-এর মতো শ্রমিক আছে। এদের নিয়ে আমরা আলোচনাগুলো করতেছি, কিন্তু এর আলোচনার বাইরেও কিন্তু আরও প্রায় 6 কোটি শ্রমিক রয়ে গেল। তাহলে এই 6 কোটি শ্রমিকের কী অবস্থা, এটা নিয়ে কিন্তু আমরা কখনো আলোচনা করতে পারি নাই। তার মানে এই শ্রমিকগুলো সংগঠিত নয়, সংগঠিত শ্রমিকগুলো নাই, বিচ্ছিন্নভাবে তারা রয়েছে, বিচ্ছিন্নভাবে তারা কাজ করে, তাদের মজুরি কী, তাদের শ্রম কী, এই জিনিসগুলো আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। যেটা দলগতভাবে আমরা পারি নাই, সংগঠনগত করতে পারি না, সরকারিভাবেও হয় নাই। এখন বলতে পারেন যে 2 বছর পরে তাহলে এই মানুষগুলোর কী অবস্থা রয়েছে। আমাদের একটা প্রত্যাশা অবশ্যই ছিল, আমরা শ্রমজীবী মানুষরা কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো শ্রমিক নেতা বা শ্রমজীবী মানুষগুলো কখনো রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব কখনোই তারা পায় নাই, বাইরে নিজেরাও কখনো কল্পনা করে নাই। কিন্তু আমরা দুবেলা দুমুঠো ভাত, একটা মোটা কাপড় এবং ভালো একটা কর্মপরিবেশ, এইটাই কিন্তু আমাদের প্রত্যাশা ছিল। এবং সেই ক্ষেত্রে একটা ন্যূনতম যেটা মজুরি, যেটা জীবনমান বজায় রাখার জন্য যেটা হওয়া দরকার, সেইটা করার জন্য কিন্তু আমরা মূলত আমাদের দাবিগুলো ছিল। এবং এখন বিগত সরকারের সময় থেকে কিছুটা শুরু হয়েছে, বর্তমান সরকারও তাদের 180 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির বাংলাদেশের প্রায় 6টা সেক্টরকে অলরেডি অন্তর্ভুক্ত করেছে, আরও যতগুলো আছে, যে এদের কীভাবে ন্যূনতম মজুরিগুলো দেওয়া যায়। যেমন জাহাজের সাথে যারা কর্মরত আছেন, জাহাজ শ্রমিক, তারপরে মেলামাইন থেকে শুরু করে বোর্ড সাথে, এরা যারা এদের সাথে বিভিন্ন বড় বড় চেন শপগুলো এখন হয়েছে, সেই শপের সাথে যে সমস্ত কর্মচারীরা আছে বা শ্রমিকরা কাজ করে, তাদের বেতন ভাতা কীভাবে দেওয়া যায়, এইরকম কাজগুলা
কিন্তু সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে এবং এখানে আপনি তাদের প্রতিনিধিও চেয়েছে যে এখানে ন্যূনতম মজুরিটা কীভাবে নির্ধারণ করা যায়, তাদের জীবনযাত্রার মানটা কীভাবে বৃদ্ধি করা যায়, কর্মপরিবেশটা কীভাবে নিশ্চিত করানো যায়, এই জিনিসগুলো কিন্তু সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে। কিন্তু সেটা কাঙ্ক্ষিত জায়গায় এখন আমরা যেতে পারি নাই, শুরু হয়েছে মাত্র। তো দেখা যাক সেক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দের ভূমিকা থাকবে, সরকারের ভূমিকা থাকবে এবং সব মিলেই মানে আমার মালিক পক্ষ যারা আছেন তাদেরকে নিয়ে সাথে নিয়েই একটা বিরোধপূর্ণ নয়, একটা সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক একটা অবস্থানে থেকে তিনটা পক্ষকে সাথে নিয়ে এই খেটে খাওয়া মানুষগুলোকে কিভাবে সমাজের মূল ধারায় ফেরত আনা যায় সেই ব্যাপারে কাজ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আর কি। নিশ্চয়ই। রতন ভাই, আপনার কাছে একটা বিষয় নিশ্চয়ই আপনার দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম সংস্কার কমিশন হলো এবং সেই কমিশন 2025 সালের এপ্রিলে একটা রিপোর্টও জমা দেয়। সাম্প্রতিক সময়ে সংসদে 2026 সালের 10 এপ্রিল বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 পাশ হয়েছে। আপনি কি দেখছেন মাঠ পর্যায়ে সাধারণ শ্রমিকরা এর সুফল কতটুকু পাচ্ছে? একটা অত্যন্ত অবহেলিত অংশকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি। অবহেলিত এই জন্য বললাম যে বাংলাদেশে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে শ্রমিকদের রক্ত ছিল না। আমরা ভাষা আন্দোলনে যখন সালাম বরকতের কথা বলি তখন একবারও বলি না যে সালাম একজন শ্রমিক ছিলেন। আমরা শিক্ষা আন্দোলনে যখন মোস্তফা বাবুল ওয়াজিল্লার কথা বলি তখন আমরা বলি না যে ওখানে দুজনই আসলে শ্রমিক ছিলেন। আমরা 69-এর গণ অভ্যুত্থানেও আমরা শ্রমিকের রক্ত দেখেছি এবং 6 দফা আন্দোলন তো মনু মিয়ার রক্তের উপরেই গড়ে উঠেছিল। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা সেই নূর হোসেন থেকে শুরু করে আমরা শ্রমিকদের রক্ত দিতে দেখেছি। আর এবারের অভ্যুত্থান, যেটা একটা বাংলাদেশ তো আন্দোলন আর অভ্যুত্থানের দেশ, এবারের অভ্যুত্থান একটা সর্বব্যাপক অভ্যুত্থানে যে রূপ নিয়েছিল, সেক্ষেত্রে সরকারি হিসাবে 844 জনের মৃত্যুর তালিকায় ছাত্ররা যেমন 269 জন আছে, শ্রমিক আছে 284 জন, আবার কর্মচারী আছে কিন্তু সেখানে 125 জন, কর্মচারী 136 জন, আর ক্ষুদ্র ব্যবসায়ী ছিল 125 জন। শিশুদের সংখ্যা 18 বছরের নিচে তাদের সংখ্যা ছিল 133 জন। এই যদি সংখ্যাটা দেখি তাহলে আমি যদি শ্রমিক, কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা শ্রমজীবী মানুষ তারা দেখব কিন্তু প্রায় 2/3 তাদের জীবন দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের স্বাধীনতা আন্দোলনে 87% শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে, অভ্যুত্থানগুলোতে শ্রমজীবী মানুষ জীবন দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শ্রমজীবী মানুষরা কিন্তু অভ্যুত্থানের পরে তাদের স্বীকৃতি, রিকগনিশন অ্যান্ড রেমুনারেশন, এই দুটোর কোনোটাই তেমন পায়নি। আপনি যে প্রশ্নটা নিয়ে এসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম সংস্কার কমিশন যখন হলো, অনেক মানে পরিশ্রম করে সকল সেক্টরকে নিয়ে যে শ্রম সংস্কার কমিশন একটা সুপারিশ দিল, তার মধ্যে আমরা যেমন একদম অপ্রাতিষ্ঠানিক খাতের সবচেয়ে নিচে যারা আছে, যাদেরকে ছাড়া নগর চলবে না, যাদেরকে ছাড়া ঘর চলবে না, মানে একদম আমরা যদি বলি পরিচ্ছন্নতা কর্মী এবং গৃহকর্মী, তাদের থেকে শুরু করেছি, এবং প্রবাসী যে শ্রমিক তাদের কথাটাও আমরা ভেবেছিলাম। সব মিলে যে একটা কমিশনের রিপোর্ট হলো, বলেছিল এই কমিশনটার রিপোর্ট আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব, পালন করব। অন্তর্বর্তীকালের সরকারের 1.5 বছরে এই কমিশন কিন্তু তার অন্তরে জায়গা পায়নি। আচ্ছা, ফলে আমরা দেখলাম কি, যে এমন কোনো আমরা দৃষ্টান্ত দেখলাম না যা দিয়ে আমরা বলতে পারবো যে শ্রমজীবী মানুষের জীবনদান এই অভ্যুত্থানে, শ্রমজীবী মানুষের রক্ত এই অভ্যুত্থানের রক্তের সঙ্গে মিশে গেছে, কিন্তু শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতি তারপর আমরা কি পেলাম? 2023 সালের নভেম্বর মাসে মজুরি আন্দোলনে 3 জন শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু, যদি বলি স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা একটা নতুন মাত্রা পেয়েছিল। 2024 আগস্টে আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু 2023 নভেম্বর মাসে কিন্তু শ্রমিকদের রক্তদানের ঘটনা ছিল। তারপরেই আমাদের মজুরিটার কি হলো? এখন পর্যন্ত কিন্তু আমরা মজুরির ব্যাপারে তেমন খুব ভালো কিছু শুনছি না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনি নাই, এখনও সেটা দেখছি না। তারপরে যেটা মঞ্জু ভাই খুবই উল্লেখ করেছেন যে আমাদের 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত। তাদেরকে আমরা ব্যঙ্গ করে অনেক সময় বলি কানা মনা, মানে কাজ নাই তো মজুরি নাই। সেই তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রের দিক থেকে এমন কোনো আয়োজন হয় নাই যে আয়োজনে বলতে পারবো যে অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যাওয়া হয়েছে। এখন ধরুন সবচেয়ে বড় খাত যদি আমরা পরিবহন খাত বলি, পরিবহন খাত আমাদের শ্রম আইনের 5 ধারায় আছে, নিয়োগপত্র পরিচয়পত্র ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না। পরিবহন খাতের কাউকে নিয়োগপত্র পরিচয়পত্র আছে? না, নাই। আচ্ছা, তারপরে যদি বলি বাংলাদেশের একদম এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক এগুলো চলে না। 60 লক্ষের মতো এরা চলে।
এরা কিন্তু জীবনের তাগিদে বা জীবিকার জন্য রাস্তায় নেমে এসেছে। তাদেরকে আমরা একটা নীতিমালা বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা কিংবা আধুনিকীকরণ করার ব্যাপারেও কিন্তু খুব ভালো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখলাম না। তারপরে যদি আমরা বলি যে বাংলাদেশে কাজ আছে কিন্তু মানে নিশ্চয়তা নাই, এরকম একটা জায়গার নাম হচ্ছে আউটসোর্সিং। কাজ আছে বলবো মানে সচিবালয়ে 13টা কোম্পানি আউটসোর্সিং করে, তার মানে এই কাজটা তো আছেই, ধারাবাহিক কাজ। আমাদের আইনের একটা সাধারণ নিয়ম ছিল, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। যদি কোনো শ্রমিককে নিয়োগ করতে হয় 3 মাসের মধ্যে তাকে স্থায়ী করার চেষ্টা করতে হবে। যদি 3 মাসে তিনি তার শর্তগুলো পূরণ করতে না পারেন, আর 3 মাসের মধ্যে তাকে স্থায়ী করতে হবে, মানে 6 মাসের মধ্যে স্থায়ী হবে। এরা বছরের পর বছর ওই আউটসোর্সিং, তাদের 1 কখনো আর 2 হয় না, প্রতি বছরই নতুন করে তাদের ইয়ে করতে হয়, পুনর্নিয়োগ বা নবায়ন করতে হয়। এই 6 লক্ষের মতো এরকম জায়গায় আছে। এর সঙ্গে যদি আমরা বলি কৃষির খাতে যুক্ত আছে প্রায় 2,90,00,000 শ্রমজীবী মানুষ, যারা আমাদের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করছেন, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমাদের যদি বলি প্রায় 6 থেকে 7 লক্ষ শ্রমজীবী মানুষ যাদেরকে আমরা সিকিউরিটি গার্ড হিসেবে দেখি, তারা আমাদের সিকিউরিটি দিচ্ছে কিন্তু ওদের চাকরির কোনো সিকিউরিটি নাই। এগুলোকে আমরা একটু নিয়ে আসার চেষ্টা করেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের সরকারি হিসাব মতো 105 থেকে 106টা খাত আছে, আর বেসরকারিভাবে আমরা চিন্তা করি প্রায় 400 ধরনের কাজ বাংলাদেশের মানুষ করে, একদম সে ময়লা সংগ্রহ করা থেকে শুরু করে বিমান চালনা পর্যন্ত। এইগুলোকে একটু প্রাতিষ্ঠানিকীকরণের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। আমাদের 57টা খাতে মজুরি বোর্ড আছে, আরও 20টা সিলেক্ট করা হয়েছিল যে 20টা খাতে মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে, তাহলে 77টা হওয়ার কথা। কিন্তু দেখুন মজুরি বোর্ড এবার শ্রম আইন সংশোধন করে 5 বছর পর পর মজুরির পরিবর্তে এটা 3 বছর পর পর মজুরি নির্ধারণের বিধান করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে গত 10 বছর ধরে কিন্তু মজুরি তার পুনর্নির্ধারণ হয় নাই। ফলে এগুলো আমরা দেখতে হবে যে বঞ্চনার অনেক জায়গা আছে, বেদনার অনেক কথা আছে, প্রতিশ্রুতি কিছুটা থাকলেও বাস্তবায়নের জায়গাটা কিন্তু খুব ভালো কিছু আসেনি। অথচ এইটুকু বলে আমি শেষ করি, আমাদের যদি বলি ইনফর্মাল ইকোনমি, বাংলাদেশের মোট ইকোনমির 50% কিন্তু কন্ট্রোল বা হয় এই ইনফর্মাল ইকোনমি দিয়ে, আর এই ইনফর্মাল ইকোনমিতে যুক্ত আছে আমাদের শ্রমশক্তির প্রায় 85%। তাহলে অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে তারা। আবার যদি বলি বাংলাদেশের যে ব্যালেন্স অফ পেমেন্ট, আমদানি যা করি আর রপ্তানি যা করি, তার মাঝখানে যে ঘাটতি, এটা পূরণ হয় আমাদের রেমিটেন্স দিয়ে। প্রায় 33 বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স এসছে। আমরা গার্মেন্টস থেকে আয়টা অনেক বেশি দেখি যে 40 বিলিয়ন 42 বিলিয়ন ডলার, কিন্তু এটা আবার হিসাব করি না গার্মেন্টসে কাঁচামাল আনতে আবার কত খরচ হয়ে যায়। সেই দিক থেকে গার্মেন্টসে ভ্যালু অ্যাড কত হয়, সেটা একটা দিক 12, 13, 14 বিলিয়ন ডলার হয়তো হয়, কিন্তু আমাদের যে রেমিটেন্স সেটা আসে পুরোটাই কিন্তু একটা ফরেন কারেন্সি আমাদের এখানে আসে। সেই প্রবাসী শ্রমিকদের বিষয়ে কিন্তু এখনও কোনো ভালো পদক্ষেপ আমরা দেখিনি। এখন আমরা লাশ গণি, রেমিটেন্স গণি, বাইরে গিয়ে নির্যাতনের খবরটা পাই। এখনো পর্যন্ত এই অঞ্চলের সবচেয়ে বেশি মাইগ্রেশন কস্ট হচ্ছে বাংলাদেশে, নেপালের চেয়ে বেশি, শ্রীলঙ্কার চেয়ে বেশি, ভারতের চেয়ে বেশি। অন্তত এই জায়গাটা আমরা দেখতে পারতাম যে কেন আমাদের প্রবাস গমন যে করছে যে শ্রমিকরা, তাদের এত খরচ করে বাইরে যেতে হবে। এগুলো আমরা আলোচনায় দেখলে আমরা 3টা খাত দেখতাম, কৃষিটা, ইনফর্মাল ওয়ার্কাররা এবং মাইগ্রেন্ট ওয়ার্কার। এই 3টা দিকে যদি একটু নজর দেওয়া যেত, তাহলে শুধু শ্রমিকদের জীবনমান উন্নত হতো তা না, আমাদের অর্থনীতিও একটা গতিশীলের সঙ্গে ধারাবাহিকতাটা রক্ষা করতে পারত।